আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগের দ্বিতীয় ক্লাস নিয়ে আসছি। আমরা বলেছিলাম মধ্যযুগটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 3 থেকে 4 মার্ক পরীক্ষায় কমন পাওয়া যাবে। কপাল ভালো থাকলে 5 মার্কও পেতে পারেন। তো যাই হোক, আমরা অতটা আশা না করি, 3 থেকে 4 মার্ক আশা করি। অল্প পড়লেই সাধারণত এখান থেকে এই 4 মার্ক পাওয়া যায় এবং কোনো মিস নাই। এই মার্কগুলো আপনার পাবেনই। সুতরাং এখানে সেরকম ইফোর্ট দিয়ে পড়বেন। আমরা আজকে এই মধ্যযুগের দ্বিতীয় পার্ট, এবং আর একটা পার্ট থাকবে তৃতীয় পার্ট, সেটার মধ্যে এই মধ্যযুগটা আমি কাভার করবো ইনশাল্লাহ। তো চলেন, আর কথা বাড়ায় লাভ নেই, শুরু করা যাক ক্লাসটা। আপনারা দেখছেন জব স্টাডি, আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মিঠুন হোসেন। আর একটা ব্যাপার, আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা ভালো নাও হতে পারে, এটুকু একটু মেনে নিন। গতদিন আমরা যতটুকু পড়েছিলাম তারপর থেকে আজকে শুরু হচ্ছে। তো মঙ্গল কাব্য আমাদের প্রথমেই যে জিনিসটা আসতেছে, তারপরে ধারাবাহিকভাবে মঙ্গল কাব্য। মঙ্গল কাব্যে মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য হলো মঙ্গল কাব্য। তাহলে যে কাব্য দেবতাদের আরাধনা, মাহাত্মা কীর্তন করা হয়, তাহলে এই মঙ্গল কাব্যে কি হয়? দেবতাদের আরাধনা করা হয়, এইটুকু মনে রাখলেই হবে। যে কাব্য শ্রবণেও মঙ্গল এবং বিপরীতে হয় অমঙ্গল, তাই মঙ্গল কাব্য। তাহলে এই মঙ্গল কাব্যের দুইটা জিনিস মনে রাখা লাগবে। এটা দেবতাদের আরাধনার বিষয়, আর যে কাব্য শ্রবণে মঙ্গল হয় আর বিপরীতে অমঙ্গল। বিপরীতটা অতটা ইম্পর্টেন্ট না, যে কাব্য শ্রবণে মঙ্গল হয় সেটাই মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য মনসা ও চণ্ডী দুই স্ত্রী দেবতার প্রধান প্রাধান্য বেশি আর কি। এখানে এই দুইজনার নিয়েই এই কাব্যটার মূল ধারাগুলো রচিত। মঙ্গল কাব্য রচনার মূল কারণ স্বপ্নদেবীর। এর কারণটা একটু ইম্পর্টেন্ট। স্বপ্নদেবীর কর্তৃক আদেশ লাভ। ধর্মীয় আরাধনা মুখ্য হলেও মঙ্গল কাব্যে এর অন্যতম সাধারণ বৈশিষ্ট্য সামাজিক মিথস্ক্রিয়া। এতে তৎকালীন বাঙালি আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবনের চিত্র রূপায়িত হয়েছে। মঙ্গল কাব্যের বিষয়বস্তু 4টি। এর মধ্যে আর তেমন কিছু জানার দরকার নাই। এটা মঙ্গল কাব্যের বিষয়বস্তু 4টি অংশে বিভক্ত। একটা বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড এবং নরখণ্ড। এইগুলো একটু মনে রাখতে হবে। এটা এইভাবে চলে আসে যে মঙ্গল কাব্যের বিষয়বস্তু কয়টি? 4টি। আবার অপশনগুলো তুলে দিয়ে বলে যে কোনটি মঙ্গল কাব্যের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত, তখন এগুলা মনে রাখা লাগে। দেবদেবীর স্তুতিমূলক চৈতিশা বাংলা মঙ্গল কাব্যের গঠনগত বৈশিষ্ট্যের একটি অঙ্গ। মঙ্গল কাব্যগুলোকে শ্রেণীগত দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়। শ্রেণীগত দিক থেকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা পৌরাণিক শ্রেণী, আর একটা লৌকিক শ্রেণী। পৌরাণিক শ্রেণীর মধ্যে আছে কি? গৌরী মঙ্গল, ভবানী মঙ্গল, দুর্গা মঙ্গল, অন্নদা মঙ্গল, কমলা মঙ্গল, গঙ্গা মঙ্গল প্রভৃতি। আর লৌকিক শ্রেণীর মধ্যে আছে শিবায়ন বা শিব মঙ্গল, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, শীতলা মঙ্গল, রায় মঙ্গল, কালিকা মঙ্গল, জ্যোষ্ঠী মঙ্গল, শারদা মঙ্গল, সূর্য মঙ্গল প্রভৃতি। এইগুলা জাস্ট একবার একটু চোখ বুলায় রাখবেন। এগুলো তেমন একটা আসে না, তারপরে আসলে যাতে পারেন এরকম করে একবার চোখ বুলায় রাখেন, 2-1বার পড়লেই হয়ে যাবে। মঙ্গল কাব্যের প্রাচীনতম ধারা মনসা মঙ্গল। তাহলে প্রাচীনতম ধারা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। বাংলা সাহিত্যের নানা শ্রেণীর কাব্যে মঙ্গল কথাটির প্রয়োগ থাকলে কেবল বাংলার লৌকিক দেবতার কোনগুলো বাংলার লৌকিক দেবতাদের নিয়ে রচিত কাব্যই মঙ্গল কাব্য নামে অভিহিত। তাহলে এই জায়গায় লৌকিক দেবতাদের নিয়ে যে কাহিনীগুলো রচিত হয়েছে সেগুলোই মঙ্গল কাব্য। অন্য যে মঙ্গল কথা থাকলেও সেগুলো মঙ্গল কাব্য না। যেমন চৈতন্য মঙ্গল, গোবিন্দ মঙ্গল প্রভৃতি কাব্যের সঙ্গে মঙ্গল নাম থাকলেও এদের সাথে মঙ্গল কাব্যের কোনো যোগসূত্র নেই। এগুলো বৈষ্ণব সাহিত্যের অংশ। তাহলে চৈতন্য মঙ্গল আর গোবিন্দ মঙ্গল বৈষ্ণব সাহিত্যের অংশ। আমরা বৈষ্ণব সাহিত্যের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করেছিলাম এটা। আধুনিক যুগের কবি বিহারীলাল চক্রবর্তীর শারদা মঙ্গল। আধুনিক যুগের কবির লেখা কি? আধুনিক যুগের কবি বিহারীলাল চক্রবর্তী, তার লেখা শারদা মঙ্গল। এটাও মঙ্গল কাব্যের অন্তর্গত না, কারণ এগুলা লৌকিক দেবদেবীর নিয়ে রচনা না। লৌকিক দেবদেবীর নিয়ে যে রচনা লেখা না, সেগুলো মঙ্গল কাব্যের মধ্যে হবে না।
তাহলে মঙ্গল কাব্যের মধ্যে ইনক্লুড হওয়ার জন্য যে শর্তটা প্রাধান্য পাইছে বা যে শর্ত থাকা লাগবে সেটা হচ্ছে লৌকিক দেবদেবীদের কাহিনী থাকা লাগবে। আচ্ছা, এরপরে মনসা মঙ্গল, সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসা। সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসাকে নিয়েই এই মনসা মঙ্গল কাব্যধারা রচিত। তার অপর দুই নাম হচ্ছে কেতকা মঙ্গল আর পদ্মাবতী। কেতকা ও পদ্মাবতী এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। এই মনসা দেবী মনসার অন্য নাম কি, বা নিচের কোনটি দেবী মনসার নাম? এর মধ্যে অপশনে চলে আসবে এগুলা, কেতকা মঙ্গল আর সরি কেতকা ও পদ্মাবতী। লৌকিক ভয়ভীতি থেকে এই দেবীর উদ্ভব। তাহলে লৌকিক ভয়ভীতি থেকে এই দেবীর উদ্ভব। এই দেবীর কাহিনী নিয়ে রচিত কাব্য মনসা মঙ্গল নামে পরিচিত, যেটা আমি বললাম এর আগে। মনসা মঙ্গল কাব্য কোথাও তা পদ্মপুরাণ নামেও অভিহিত হয়েছে। তাহলে এটা আবার কি পদ্মপুরাণ নামেও পরিচিত, এইটুকু মনে রাখবেন। কাব্যের প্রধান চরিত্র চার সওদাগর, বেহুলা, লক্ষিন্দর। এগুলো হচ্ছে প্রধান চরিত্র। পূজা দিতে অস্বীকার করায় বণিক চার সওদাগরকে মনসা দেবী ধনহারা ও তার পুত্র লক্ষিন্দরকে প্রদর্শনে হত্যা করে পুত্রহারা করে। বেহুলা লক্ষিন্দরের নব পরিণতি বা নব স্ত্রী। একটু দেখলে এগুলা হবে গল্পের মতো, সহজ আছে। মনসা মঙ্গলে তথা মঙ্গল কাব্যের আদি কবি কানা হরিদত্ত। এটা খুবই ইম্পর্টেন্ট। মনসা মঙ্গলের আদি কবিকে কানা হরিদত্ত। বিজয়গুপ্তের মনসা মঙ্গল পদ্মাপুরাণ নামে পরিচিত। বিজয়গুপ্তের মনসা মঙ্গল কি নামে পরিচিত? পদ্মাপুরাণ। এটাও হচ্ছে খুব ইম্পর্টেন্ট। বিজয়গুপ্ত আদিকবি হরিদত্ত সম্পর্কে কটাক্ষ করে বলে। এই বিজয় কবি কানা হরিদত্তকে কটাক্ষ করে একটা চরণ লেখেছে। সেটা কি? মূর্খে রচিত গীত না জানে বৃত্তান্ত। মূর্খে রচিত গীত না জানে বৃত্তান্ত, প্রথমে রচিল গীত কানা হরিদত্ত। এটা খুবই ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবেন। মনসা মঙ্গলের অন্য কবির মধ্যে রয়েছে কি? নারায়ণ দেব, বিপ্রদাস, পিপিলাই, তারপরে দ্বিজবংশী দাস, কেতকা দাস আর ক্ষেমানন্দের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে এই কয়েকজনের নাম। মনসা মঙ্গল কারা রচনা করেছে? এরা। এগুলো একটু মনে রাখবেন। চণ্ডী মঙ্গল লৌকিক দেবী চণ্ডীর কাহিনী অবলম্বনে রচিত। চণ্ডী শিবের দ্বিতীয় স্ত্রী, পার্বতীর অবতার। বণিক দত্ত চণ্ডীমঙ্গলের মানিক দত্ত চণ্ডীমঙ্গলের আদি কবি। মানিক দত্ত হচ্ছে চণ্ডীমঙ্গলের আদি কবি। এতটুকু মনে রাখলেই হচ্ছে। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ রচয়িতা কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। এটাও খুব ইম্পর্টেন্ট। চণ্ডীমঙ্গল কাহিনী মূলত দুইটা কাহিনী এর মূলত। একটা হচ্ছে কালকেতুর উপাখ্যান। কালকেতু ও ফুল্লরার সংসার ছিল অনটনে ভরা। নায়িকা ফুল্লরার জবানিতে তার 12 মাসের জীবনযাত্রার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা, যেটা হচ্ছে ফুল্লরার 12 মাসা নামে পরিচিত। এটা মাঝে মাঝে আসে, তুলে ধরা হয়। কালকেতু সারাদিন শিকার কর্ম শেষে ঘরে ফিরে স্ত্রী ফুল্লরা তার জন্য যে ভোজনের ব্যবস্থা করে তারই চমকপ্রদ বিবরণ পাওয়া গেছে কালকেতুর ভোজন কবিতায়। কবিতাটির দুটি পংক্তি: শয়ন কুৎসিত বীরের ভোজন বিটকাল, গ্রাসগুলি তোলে যেন তে আটিয়া তাল। এগুলো অতটা ইম্পর্টেন্ট না। 12 মাস কেন্দ্রীয় নারী চরিত্র। বছরের 12 মাসে জীবন চর্চার সুখ দুঃখের আত্মবিবরণীকে 12 মাসা বলে। তাহলে 12 মাসা কাকে বলে? এটা বুঝতে পারলেন। নায়িকার 12 মাসের যে হচ্ছে সুখ দুঃখের বিবরণ তাকে। তবে নারীর দুঃখের বর্ণনায় সুখের চেয়ে তুলনামূলকভাবে অনেক বেশি। আচ্ছা, যেটুকু দিলাম ওইটার থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, তবে খুব বেশি ইম্পর্টেন্ট না। দেবী চণ্ডীর কৃপায় দরিদ্র পীড়িত জীবন থেকে কালকেতু ফুল্লরা বিশাল সাম্রাজ্যের অধিকারী হন, কিন্তু ধন গর্বে তার দেবীকে ভুলে যায় প্রতারক ভারুদত্তের ষড়যন্ত্রের ফলে তারা অশেষ দুর্গতিতে পরিণতি হয়। অবশেষে দেবীর শরণাপন্ন হয়ে তারা পুনরায় ধন সম্পদ ও সুখ সমৃদ্ধি লাভ করে। এটা অতটা ইম্পর্টেন্ট না, যেইটুকু দাগায় দিচ্ছে অতটুকুই ইম্পর্টেন্ট। কালকেতুর ভোজনে
হচ্ছে ফুল্লরার 12 মাসের সুখ দুঃখের কথা বর্ণনা আছে। তারপর ধনপতি সদাগর, দ্বিতীয় যে রচনাটা সেটা হচ্ছে ধনপতি সদাগর। ধনপতি সদাগরের কাহিনী। ধনপতি সদাগর ছিলেন উজানির নগরের বিখ্যাত বণিক। এইটুকু ইম্পর্টেন্ট, এর বাইরে আর কিছু দরকার নেই। লাহোরা, ধনপতি দুটি স্ত্রী, লাহোরা ও ফুল্লরা, এটা দরকার নেই। ধর্মমঙ্গল, আদিকবি ময়ূর ভট্ট। ধর্মমঙ্গলের আদিকবি ময়ূর ভট্ট। অন্যদিকে কবিদের মধ্যে রূপরাম চক্রবর্তী, অন্যান্য কবি যারা ছিল তাদের মধ্যে হচ্ছে রূপরাম চক্রবর্তী, ঘনরাম চক্রবর্তী, খেলারাম চক্রবর্তী, শ্যাম পণ্ডিত, সীতারাম দাস, রাজরাম দাস, সহদেব চক্রবর্তীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। এরও ধর্মমঙ্গলের কবিদের নাম গুরুত্বপূর্ণ, এর বাইরে তেমন কিছু দরকার নেই। ধর্ম ঠাকুরের নাম কোনো এক পুরুষ দেবতার পূজা হিন্দু সমাজে নিচু স্তরের লোকদের মধ্যে, বিশেষভাবে ডোম সমাজে প্রচলিত ছিল। ধর্ম ঠাকুর দাতা নিঃসন্তান নারীদের সন্তান দান করতেন। অনাবৃষ্টি হলে ফসল দিতেন, কুষ্ঠরোগীকে রোগ থেকে মুক্ত করতেন। ধর্ম ঠাকুরের মহত্ব প্রচারের জন্য ধর্মমঙ্গল কাব্য ধারার সূত্রপাত হয়েছে। ধর্মমঙ্গল কাব্যের দুটি কাহিনী হলো রাজা হরিশ্চন্দ্রের কাহিনী এবং লাউচের কাহিনী। তাহলে আমাদের ইম্পর্টেন্ট এখানে দুইটা হচ্ছে, একটা নাম আর হচ্ছে কারা লিখছে সেটা, আর হচ্ছে এই ধারার দুইটা রচনা, হরিশ্চন্দ্রের কাহিনী আর লাউচের কাহিনী। এরপর হচ্ছে অন্নদামঙ্গল। চণ্ডী ও অন্নদা অভিন্ন একই দেবীর দুটি নাম। এই দেবীর কাহিনীকে অন্নদামঙ্গল স্থান পেয়েছে। অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকার। তাহলে এই রচয়িতাকে ভারতচন্দ্র রায়গুণাকার, কবি ভারতচন্দ্র রায়গুণাকার অষ্টাদশ শতকের তথা মধ্যযুগের শ্রেষ্ঠতম কবি। তাহলে মধ্যযুগের শ্রেষ্ঠতম কবিকে ভারতচন্দ্র রায়গুণাকার, এটা মনে রাখতে হবে। ভারতচন্দ্র প্রাচীন ভূরসুর পরগনার পেড়ো, আধুনিক হাওড়া জেলা জন্মগ্রহণ করেন। তিনি কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন। এটি ইম্পর্টেন্ট। মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি তার শ্রেষ্ঠ কীর্তি অন্নদামঙ্গল কাব্য রচনা করেছেন। অন্নদামঙ্গল কাব্যটি 3টি খণ্ডে খণ্ডিত। একটা হচ্ছে শিবায়ন অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর অন্নদামঙ্গল এবং হচ্ছে মানসিংহ অন্নপূর্ণমঙ্গল। অন্নদামঙ্গল ও বিদ্যাসুন্দর কালিকামঙ্গল, এটা হচ্ছে বিদ্যাসুন্দর কালিকামঙ্গল। অন্নদামঙ্গল কাব্যের অমর উক্তি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঈশ্বরে পটনি এ প্রার্থনা করেছেন। বড়োর পীড়িত বালির বাত, ক্ষণে হাতে দড়ি ক্ষণে চাঁদ, এটা ইম্পর্টেন্ট। তারা মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, নগর পুরিলে দেবালয় কি এড়াই, এইগুলা হচ্ছে এই উক্তিগুলা ইম্পর্টেন্ট হচ্ছে অন্নদামঙ্গল থেকে। অন্নদামঙ্গল লিখেছেন কে? ভারতচন্দ্র রায়গুণাকার। ভারতচন্দ্র রায়গুণাকার কৃষ্ণনগরের হচ্ছে রাজসভার মন্ত্রী ছিলেন। আর হচ্ছে এর 3টা পার্ট, শিবায়ন অন্নদামঙ্গল, বিদ্যাসুন্দর কালিকামঙ্গল আর মানসিংহ অন্নপূর্ণমঙ্গল। আর হচ্ছে এর যে উদ্ধৃতিগুলো, সত্যবীরের পাঁচালী কবির অন্য একটি বিখ্যাত গ্রন্থ। কার হচ্ছে এটা? ভারতচন্দ্র রায়গুণাকারের একটা বিখ্যাত গ্রন্থ সত্যপীরের পাঁচালী, সেগুলো পড়বেন। তারপরে হচ্ছে জীবনী সাহিত্য। শ্রী চৈতন্যদেব একজন বৈষ্ণব ধর্মপ্রচারক হলেও মধ্যযুগে বাংলা সাহিত্যে তার প্রভাব ছিল অপরিসীম। একটি বাংলা পংক্তি না লিখেও তার নামে একটি যুগের সৃষ্টি হয়েছে। তাহলে এই ব্যক্তি একটা বাংলা অক্ষর লেখেনি, কিন্তু তার নামে একটা যুগেরই সৃষ্টি হয়েছে। প্রাক চৈতন্য যুগ হচ্ছে 1201 থেকে 1500, চৈতন্য যুগ হচ্ছে 1501 থেকে 1700, আর নবাবী আমল বা পরবর্তী চৈতন্য পরবর্তী যুগ হচ্ছে 1701 থেকে 1800। বাংলা সাহিত্যের চৈতন্য জীবনী গ্রন্থ করচা নামে পরিচিত। এটা খুব ইম্পর্টেন্ট, করচা নামে পরিচিত। তবে করচা অর্থ কি? বায়োগ্রাফি, অর্থ ডায়েরি, দিনলিপি, রোজনামচ। তাহলে এই জায়গা থেকে প্রশ্ন আসে বারবার যে হচ্ছে জীবনী গ্রন্থ, শ্রী চৈতন্য জীবনী গ্রন্থ কি নামে পরিচিত? করচা। তারপরে করচার হচ্ছে অন্য নামগুলো কি? ডায়েরি, দিনলিপি বা রোজনামচ। আর এই গ্রন্থগুলো খুব ইম্পর্টেন্ট। চৈতন্য ভগবত, এটা লেখছে কি? বৃন্দাবন দাস।
বাংলা ভাষায় শ্রী চৈতন্যের প্রথম জীবনী গ্রন্থ। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন পরীক্ষায় আসছে, এটা মনে রাখতেই হবে। চৈতন্য মঙ্গল লোচন লোচন দাস। তারপর হচ্ছে চৈতন্য চরিত্রামৃত কৃষ্ণদাস কবিরাজ। বাংলা ভাষায় সর্বাপেক্ষা বহুল তথ্যবহুল চৈতন্য জীবনী। তাহলে এই তিনটা হচ্ছে রচনা। তারপরে হচ্ছে এই যে এইটুকু, আর এই যে যতটুকু দাগাই দিলাম, এই জায়গার থেকে 1 মার্ক আপনারা কমন পাবেন ইনশাল্লাহ। আপনি শ্রী চৈতন্যকে পড়েন, চৈতন্য আপনাকে মার্ক দেবে, সুতরাং এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এরপর হচ্ছে নাথ সাহিত্য। প্রাচীনকাল থেকে এদেশে শিব উপাসক এক শ্রেণীর যোগী সম্প্রদায় ছিল। তাদের ধর্মের নাম নাথ ধর্ম। নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত আখ্যায়িকা কাব্য নাথ সাহিত্য নামে পরিচিত। শেখ ফয়জুল্লাহ এই ধারার আদিকবি। তাহলে নাথ নাথ সাহিত্যের আদিকবি কে? শেখ ফয়জুল্লাহ। তার নাথ ধর্ম বিষয়ক গ্রন্থ হচ্ছে আখ্যান কাব্য আর গোরক্ষ বিজয়। আখ্যান কাব্য আর গোরক্ষ বিজয়, এইটুকু ইম্পর্টেন্ট, আর কিছু দরকার নেই এই জায়গার থেকে। মুর্শিয়া সাহিত্য। মুর্শিয়া এক ধরনের শোকগাথা বা শোকগীতি বা বিলাপ সঙ্গীত। তাহলে হচ্ছে মুর্শিয়া কি এক ধরনের শোকগাথা, শোকগীতি বা বিলাপ সঙ্গীত, এইটুকু প্রয়োজন। মুর্শিয়া কথাটি আরবি, মুর্শিয়া হচ্ছে আরবি কথা, এর অর্থ শোক প্রকাশ করা। মধ্যযুগে বাংলা সাহিত্যে মুর্শিয়া সাহিত্য নামে এক ধরনের শোকগাথা বিস্তীর্ণ অঙ্গ জুড়ে আছে। আরবি সাহিত্যে মুর্শিয়ার উদ্ভব নানা ধরনের শোকাবহ ঘটনা থেকে হলেও পরে তা কারবালার প্রান্তরে নিহত ইমাম হোসেন ও অন্যান্য শহীদদের উপজীব্য করে লেখা কবিতা মুর্শিয়া নামে আখ্যায়িত করা হয়। মুর্শিয়া ধারা উল্লেখযোগ্য কবি নিম্নরূপ: শেখ ফয়জুল্লাহ এ ধারার প্রথম কবি। বিখ্যাত কাব্য জয়নবের চৈতিশা। দৌলত উজির বাহরম খাঁ আনুমানিক 16 শতকে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। বিখ্যাত গ্রন্থ হচ্ছে জঙ্গনামা। এইটা দরকার নাই, শুধু লাগবে দৌলত উজির বাহরম খান হচ্ছে জঙ্গনামা লিখেছে, কারবালার বিষাদময় যুদ্ধ বিগ্রহ এর বিষয়বস্তু। শেরবাজ লিখেছে কি? শেরবাজ বিখ্যাত কাব্য কাশিমের লড়াই। তাহলে শেরবাজের লেখা তিনটা এখানে, এইগুলা খুবই ইম্পর্টেন্ট। মুর্শিয়া সাহিত্য কি? হচ্ছে শোকগাথা। মুর্শিয়া আরবি, যার অর্থ শোক প্রকাশ, আর এর কবি হচ্ছে 3 জন। শেখ ফয়জুল্লাহ এ ধারার আদি কবি বা প্রথম কবি, তার লেখা হচ্ছে জয়নবের চৈতিশা। দৌলত উজির বাহরম খাঁ, যিনি লেখেছে হচ্ছে জঙ্গনামা। আর হচ্ছে তারপরে শেরবাজ লেখছে হচ্ছে কাশিমের লড়াই। এইটুকু পড়লেই এনাফ। এই জায়গায় এমনিতেই অল্প অল্প করে লেখা, তারপরেও আমি দাগায় আরো কমায় দিচ্ছি, এরপরে আপনারা হচ্ছে এই এমসিকিউ গুলো পড়ে নেবেন। সুফি সাহিত্য। বাস্তবধর্মী, বাস্তববাদী। স্বামীর স্বামীর আরব ধর্ম ইরানের প্রভাবত আটজন। আচ্ছা, এই জায়গায় সুফি হচ্ছে সে প্রেম আল্লাহর প্রেম। আচ্ছা, সুফি সাহিত্য হচ্ছে আল্লাহর প্রেম, সহজ কথায়। এই জায়গার থেকে সুফি সাহিত্য দরকার নাই আর কি, সুফি সাহিত্য লাগবে না, এতটুকু পড়লে এনাফ। এরপরে হচ্ছে লোকসাহিত্য। জনসাধারণের মুখে মুখে প্রচলিত কথা কাহিনী, গান, ছড়া, প্রবাদ ইত্যাদি লোকসাহিত্য বলা হয়। তাহলে লোকসাহিত্য কি? আচ্ছা, ঠিক আছে। লোকসাহিত্য হলো জনসাধারণের, এরপরে লোকসাহিত্য জনসাধারণের মুখে মুখে প্রচলিত গাথা কাহিনী, গান, ছড়া, প্রবাদ ইত্যাদি লোকসাহিত্য বলা হয়। তাহলে লোকসাহিত্য কাকে বলা হয় এইটুকু একটু দেখলেন। সাধারণত কোনো সম্প্রদায় বা জনগোষ্ঠীর অলিখিত সাহিত্যই লোকসাহিত্য। অলিখিত সাহিত্যই হচ্ছে কোনো সম্প্রদায়ের বা জনগোষ্ঠীর অলিখিত সাহিত্য লোকসাহিত্য। ডাক ও খনার বচনকে লোকসাহিত্যের আদি নিদর্শন হিসেবে ধরা হয়। তাহলে আদি নিদর্শন কি? ডাক ও খনার বচন। তবে এর কোনো লিখিত নিদর্শন বর্তমানে নেই। ডাকের বচন এ জ্যোতিষ্ক ও ক্ষেত্রতত্ত্বের কথা ও মানব চরিত্রের ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে। তাহলে ডাকের বচনে
জ্যোতিষ্ক ও ক্ষেত্রতত্ত্বের কথা ও মানব চরিত্রের ব্যাখ্যা প্রাধান্য পেয়েছে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট, এইটার থেকে মাঝে মাঝেই প্রশ্ন চলে আসে। খনার বচনে খনার বচনে কৃষি ও আবহাওয়ার কথা প্রাধান্য পেয়েছে। এই দুইটা থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসছে, সুতরাং এইটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। অনুমান করা হয় খনার বচন চর্যাপদের শেষ যুগে রচিত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোকসাহিত্য গবেষক ডক্টর মাজহারুল ইসলাম ফোকলোর পরিচিতি ও পঠন পাঠন গ্রন্থে ফোকলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তাইলে ডক্টর মাজহারুল ইসলামের লেখা গ্রন্থের নাম কি? ফোকলোর পরিচিত ও পঠন পাঠন গ্রন্থ। এরপরে হচ্ছে রেভারেল লাল বিহারী ফোকলোর টেলস অব বাংলা। এই গ্রন্থটা লেখেছে। লোকসাহিত্যের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে এই গ্রন্থ দুটার নাম মনে রাখতে হবে। লোকসাহিত্য 6টা ভাগে ভাগ করা হয়েছে। ছড়া, তারপরে হচ্ছে লোকগীতি, গীতিকা, কথা, ধাঁধা, প্রবাদ। কথাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটা রূপকথা, উপকথা আর বোধকথা। ছড়া, লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি হচ্ছে ছড়া। ধাঁধা দরকার নাই। আর লোকগীতি, লোকসমাজের মুখে মুখে যে গীতি চলে এসেছে, আমরা আগেই দেখলাম, এতে কোনো কাহিনী থাকে না, বিশেষ বিশেষ ভাব অবলম্বনে এই শ্রেণীর গান রচিত। প্রশ্ন উত্তরমূলক এক প্রকার লোকগীতিকে তরজা বলে। তাহলে তরজা কাকে বলে? সেটা হচ্ছে ওই প্রশ্ন উত্তরমূলক এক প্রকার লোকগীতিকে তরজা বলে। পরিবেশনার পদ্ধতি কবিগানের অনুরূপ বাংলার তরজা গানের প্রচলন ছিল প্রাচীনকাল থেকেই। তবে ঊনবিংশ শতকের প্রথমার্ধে মধু ঠাকুর ও তারক পাল নামে 2 কবিয়াল এ গানকে জনপ্রিয় করে তোলেন। প্রাচীন বিখ্যাত লোকগীতি সংকলক হারামনি। লোকগীতি সংকলককে হারামনি মোহাম্মদ মনসুর উদ্দিন ছিলেন এর প্রধান সম্পাদক। এইটুকু মনে রাখলে এনাফ লোকগীতি থেকে। গীতিকা, গীতিকা এক শ্রেণীর আখ্যানমূলক লোকগীতি যা সাহিত্যে গীতিকা নামে পরিচিত। ইংরেজিতে একে ব্যালেড বলে। ব্যালেড শব্দটি ফরাসি ব্যালেড বা নৃত্য থেকে এসেছে। ইউরোপে প্রাচীনকালে নাচের সাথে যে কবিতা গীত হতো তাকেই ব্যালেড বলা হতো। বাংলাদেশ থেকে সংগৃহীত লোকগুলোতে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে নাদ গীতিকা, আর একটা ময়মনসিংহ গীতিকা, আর একটা হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা। এই 3টা ভাগে ভাগ করা হয়েছে। এই সম্পর্কে আরো কিছু বিস্তারিত আছে। মনসুর শুকুর মোহাম্মদ মধ্যযুগের বাংলা সাহিত্যের একজন সাধক ছিলেন। রাজশাহী জেলার সিন্দুর কুসুমি গ্রামে তার জন্ম। তার কাব্যের নাম গোপীচাঁদের সন্ন্যাস লিখেছে কে? সিদ্দিকুর এটা না, শুকুর মাহমুদ লিখেছে কি? গোপীচাঁদের সন্ন্যাস। এটা কোন ধরনের? এটা গীতিকা, নাদ গীতিকা। এটা হচ্ছে কি? নাদ গীতিকা, ময়মনসিংহ গীতিকা। আর হচ্ছে আর একটা জিনিস, ভাষাবিজ্ঞানী স্যার জর্জ গিয়ারসন রংপুর জেলার মুসলমান কৃষকদের কাছ হতে ময়নামতির গোপীচন্দ্রের পুঁথি সংগ্রহ করে মানিকচন্দ্র রাজার গান শিরোনামে প্রকাশ করেন। তাহলে কে? জর্জ গিয়ারসন হচ্ছে কি? ময়নামতির গোপীচন্দ্রের পুঁথি সংগ্রহ করে মানিকচন্দ্রের রাজার গান শিরোনামে প্রকাশ করেন। ময়মনসিংহ গীতিকা। বৃহত্তম ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের পূর্ববঙ্গের
পূর্বাংশে নেত্রকোনা, সিরাজগঞ্জ জেলার হাওড় বিল নদ-নদী প্লাবিত। ভাটি অঞ্চলের গীতিকা। ডক্টর দীনচন্দ্র সেন গীতিকাগুলো সংগ্রহ করে ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশ করেন। ময়মনসিংহ গীতিকায় বিশ্বের 23টি ভাষায় অনুদিত হয়। ময়মনসিংহ গীতিকা কি 23টি ভাষায় অনুদিত হয়। এর মধ্যে ময়মনসিংহ গীতিকায় 10টি গীতিকা স্থান পেয়েছে। তার মধ্যে কি কি? মহুয়া লিখছেন হচ্ছে দিস কানাই, দেওয়ানা মদিনা মনসুর বয়াতি লিখেছেন। তারপরে হচ্ছে জয়চন্দ্র ও চন্দ্রাবতী নয়নচন্দ্রা ঘোষ লিখেছেন। তারপরে হচ্ছে কমলা দিস ঈশান, আর হচ্ছে দস্যু কেনারামের পালা চন্দ্রাবতী। বাকিগুলো লাগবে না, এই 5টা একটু মনে রাখতে হবে। শ্রেষ্ঠ পালা হচ্ছে মহুয়া, এটি একটি প্রণয় আখ্যান। এর প্রধান চরিত্র হচ্ছে মহুয়া আর নদের চাঁদ। পূর্ববঙ্গ গীতিকা লোকসাহিত্যের একটি সংকলন, মুখে মুখে রচিত ও ও লোক সমাজে প্রচলিত। এর পালাগুলি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ। ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, সিলেট, ত্রিপুরা প্রভৃতি অঞ্চল থেকে পালাগুলি সংগৃহীত। এই পালাগুলির প্রধান সংগ্রাহক হচ্ছেন চন্দ্রকুমার দে, দীনেশ চন্দ্র সেন, আশুতোষ চৌধুরী, জসিমউদ্দিন, নগেন্দ্রচন্দ্র দে, তারপরে হচ্ছে রজনীকান্ত ভদ্র, বিহারীলাল রায় প্রমুখ। দীনেশচন্দ্র সেন গীতিকাগুলো সংগ্রহ করে পূর্ববঙ্গ গীতিকা নামে প্রকাশ করেন কে? দীনেশচন্দ্র সেন। উল্লেখযোগ্য গীতিকার মধ্যে রয়েছে নিজাম ডাকাতের পালা, কাফন চোর আর কমল সদাগর প্রভৃতি। প্রবাদ। প্রাচীনকালে মানুষের মুখে মুখে প্রবাদ প্রচলিত ছিল, যেমন যদি থাকে মন বন্ধুর মন গান পড়াইতে কতক্ষণ। এটা প্রবাদ একটা মনে রাখলে হবে যে এটা কি প্রবাদ। কথা। নানা অবাস্তব ও অবিশ্বাস্য কাহিনী রচিত সাহিত্যই হচ্ছে রূপকথা। রূপকথা বা ফেরি টেলস। দক্ষিণাঞ্চল মিত্রন মজুমদার জনপ্রিয় রূপকথার সংকলক হচ্ছে ঠাকুমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, তারপরে ঠাম দিদির থলে, দাদামশাইয়ের থলে। এইগুলা হচ্ছে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের হচ্ছে লেখা বা এই সংগ্রহ। পশু পাখির চরিত্র অবলম্বনে যেসব কাহিনী গড়ে উঠেছে সেগুলোর নাম উপকথা। সেগুলোর নাম কি? উপকথা। মেলি ব্রতের সাথে সম্পর্কিত কাহিনী অবলম্বনে ব্রতকথা নামে এক ধরনের লোকসাহিত্যের বিকাশ ঘটেছে। এই তো আজকের ক্লাস এতটুকুই। যারা ক্লাসের এই পর্যন্ত দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকের পেজটা ফলো করে রাখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের বন্ধু, ছোট ভাই, বড় ভাই বোন যারা হচ্ছে জবের প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ। আপনারা জব স্টাডির সাথে থাকেন, ইনশাল্লাহ ফ্রিতে একটা প্রপার গাইডলাইন পাবেন, যেটা আমি জানি না কোনো কোচিংয়ে গেলেও এইভাবে গুছানোভাবে আপনাকে গাইড করবে কিনা। ওকে, আল্লাহ হাফেজ।